দি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সাবজেক্ট থেকে যেই টপিকটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো বিকাশ প্রক্রিয়ার বিভিন্ন নীতি বা প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে যে আমাদের টপিকটি রয়েছে সেটি হলো বিকাশের নীতি বা প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। তো বিকাশ প্রক্রিয়ার যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো এক এক করে আমরা আলোচনা করব। এর আগে আমরা বিকাশ ও বৃদ্ধির মধ্যে পার্থক্য, বিকাশ প্রক্রিয়ার বিভিন্ন স্তরগুলো এবং বিকাশ প্রক্রিয়ার বিভিন্ন যে এরিয়া বা টাইপস গুলো রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বিকাশ প্রক্রিয়ার নীতিগুলো তাহলে আলোচনা শুরু করছি। সবার প্রথমে যে ক্যারেক্টারিস্টিক্সটা বা যে প্রিন্সিপালটা আমরা দেখতে পাচ্ছি বিকাশ প্রক্রিয়ার, সেটি হলো প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি বা ধারাবাহিকতার নীতি। বিকাশ প্রক্রিয়াটিকে ধারাবাহিক প্রক্রিয়া বলা যেতে পারে, কারণ বিকাশ প্রক্রিয়াটি মাতৃ গর্ভাবস্থা থেকে শুরু হচ্ছে এবং মৃত্যু পর্যন্ত চলছে। তাহলে আমরা যতদিন বাঁচি ততদিন কিন্তু আমাদের এই বিকাশ প্রক্রিয়াটি কিন্তু সংগঠিত হতে থাকে। তাই এই বিকাশ প্রক্রিয়াটিকে জীবনব্যাপী এবং ধারাবাহিক প্রক্রিয়া বলতে পারি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বাচ্চাটি জন্মগ্রহণ যখন করছে বা গর্ভাবস্থায় যখন ছিল, এই শিশু থেকে যখন একদম বার্ধক্য অবস্থা পর্যন্ত যাচ্ছে ততদিন কিন্তু তার বিকাশ প্রক্রিয়া কিন্তু চলছে। বলেছে এখানে বিকাশ একটি জীবনব্যাপী ও ধারাবাহিক প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের বিকাশ চলতে থাকে। ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস, ইট কন্টিনিউস ফ্রম বার্থ আনটিল ডেথ। তাহলে আমাদের জন্ম অর্থাৎ মাতৃগর্ভাবস্থা থেকে একদম মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা এই বিকাশ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। তাই এটিকে ধারাবাহিক প্রক্রিয়া বা জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে বিকাশের যে দ্বিতীয় নীতি এবার আমরা পড়বো সেটি হলো ক্রমানুক্রমিকতার নীতি বা যেটাকে আমরা প্রিন্সিপাল অফ অর্ডারলি সিকোয়েন্স বলতে পারি। বিকাশ প্রক্রিয়াটি কিন্তু একটা নির্দিষ্ট ক্রমকে মেনটেন করে কিন্তু চলে। যেমন ধরো সবার প্রথমে আসছে কি আমাদের প্রিন্যাটাল স্টেজ বা প্রাকজন্ম পর্যায়, তারপর আসছে ইনফ্যান্সি স্টেজ বা শৈশব, তারপর আর্লি চাইল্ডহুড, তারপর লেটার চাইল্ডহুড, তারপর হচ্ছে তোমার অ্যাডোলেসেন্স, তারপর অ্যাডাল্টহুড। তো বিকাশ প্রক্রিয়াটি কিন্তু একটা এই ক্রম অনুযায়ী কিন্তু চলবে, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেম ক্রমকে মেনটেন করবে। কিন্তু সেই ক্রমের ডিউরেশন এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু এই নির্দিষ্ট ক্রম মেনটেন করেই কিন্তু চলবে। ঠিক আছে, যে একদম প্রাক জন্ম থেকে শুরু হচ্ছে বা মাতৃগর্ভ থেকে শুরু হচ্ছে, তারপর শৈশব, তারপর বাল্যকাল হয়ে কৈশোরকাল হয়ে তারপর হচ্ছে অ্যাডাল্টহুড বা বার্ধক্য বা পূর্ণবয়স্কর দিকে যাচ্ছে। এখানে কি বলছে, বিকাশ একটি নির্দিষ্ট ক্রম অনুসারে ঘটে। যেমন শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, প্রাপ্তবয়স্ক। কখনোই কিন্তু শৈশবের পরে একবারে কৈশোরকাল চলে আসবে না, শৈশবের পরে বাল্যকাল এসে তারপরেই কিন্তু কৈশোরকালটা আসবে। এই সিকোয়েন্সটা কিন্তু সবার জন্য সেম হবে, যে একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করছে বিকাশ প্রক্রিয়াটি। ডেভেলপমেন্ট অকার্স ইন এ ডেফিনেট অ্যান্ড প্রেডিক্টেবল অর্ডার। একটা নির্দিষ্ট ক্রমকে কিন্তু মেনটেন করবে বিকাশ প্রক্রিয়াটি। ঠিক আছে, একটা নির্দিষ্ট প্রত্যেকটা ধাপ 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 করে কিন্তু এগোবে। ঠিক আছে, তাহলে তার জন্য বিকাশ প্রক্রিয়াটিকে আমরা একটা হচ্ছে কি বলতে পারি, একটা নির্দিষ্ট ক্রমানুসারে হবে বা একটা নির্দিষ্ট ক্রমকে মেনটেন করে কিন্তু বিকাশ প্রক্রিয়াটি কিন্তু চলবে। এরপর ৩ নম্বর যে নীতিটি রয়েছে সেটি হলো ব্যক্তি বৈষম্যের নীতি বা প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমরা জানি প্রত্যেক ব্যক্তির কিন্তু নিজস্বতা রয়েছে। আমাদের প্রত্যেক ব্যক্তির যদি নিজস্বতা না থাকতো তাহলে আমরা রোবটের মতো হতাম, যে সবাইকে সেম দেখতে, সবার সেম জিনিস ভালো লাগে, সবার সেম খাবার ভালো লাগে, সবার সেম জিনিস অপছন্দের, তাহলে আমরা রোবট হতাম। কিন্তু আমরা তো রোবট নয়, আমরা হলাম মানুষ। এবং পৃথিবীর কোনো মানুষ, কোনো দুটি মানুষ একদম সেম হতে পারে না। প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তি বৈষম্য রয়েছে। প্রত্যেক শিশুর বিকাশের গতি, সময় ও ধরন ভিন্ন হয়। সব শিশু একইভাবে বা একই সময়ে বিকাশ লাভ করতে পারে না। বিকাশের ক্রমটা নির্দিষ্ট, একদম নির্দিষ্ট, যে প্রথমে মাতৃগর্ভাবস্থা বা প্রিন্যাটাল, তারপর ইনফ্যান্সি, তারপর আর্লি চাইল্ডহুড, তারপর লেটার চাইল্ডহুড, তারপর অ্যাডোলেসেন্স, তারপর অ্যাডাল্টহুড। সবার জন্য এই ক্রম সেম, বাট কোন ক্রমে কোন বাচ্চা বা কোন শিশু কতটা বিষয় আয়ত্ত করবে সেটাকে মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, এখানে যেমন দেখতে পাচ্ছি একটা শিশু 9 বছরেই হাঁটতে শুরু করতে পারে, না সরি 9 মাসেই হাঁটতে শুরু করতে পারে, আরেকটি শিশু হয়তো
12 মাসে হাঁটতে শুরু করছে, আবার একজন 15 মাসে হাঁটতে শুরু করছে, আর একজন 18 মাসে হাঁটতে শুরু করছে। সেম প্রসেস হাঁটা কিন্তু এক একজনের এক একটা টাইমে হতে পারে। কেউ দেরিতে, অনেকের হয়, কেউ 1 বছরে কথা বলা শেখে, আবার কেউ 3 বছরে কথা বলা শেখে। এটাই বিকাশের হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আবার আমরা দেখতে পারি পড়াশোনার ক্ষেত্রে অনেকে হয়তো 5 বছরের একটা বাচ্চা সরল সরল অঙ্ক করে দিচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 5 বছরের একটা বাচ্চা যোগ অঙ্কই করতে পারছে না। তো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। বিকাশের যে পর্যায়গুলো সকলের জন্য সেম হলেও কিন্তু কতটা স্পিডে বিকাশ হবে বা বিকাশের রেট বা বিকাশের সময় কিন্তু সকলের জন্য সেম নাও হতে পারে। ঠিক আছে, এক একজন সকলেই শিখবে, কিন্তু এক একজন এক এক রকম ভাবে শিখবে। এক একজনের শেখার স্পিড বা বিকাশের স্পিড বা গতি কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে এর জন্যই হচ্ছে আমরা মানুষ, আমরা রোবট নই, আমাদের মধ্যে ব্যক্তি বৈষম্য রয়েছে। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্টে আমরা পড়লাম। এরপর 4 নম্বর পয়েন্টে রয়েছে বিকাশের বিভিন্ন দিকের মধ্যে পারস্পরিক সম্পর্কের নীতি, প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশনশিপ অ্যামং ডিফারেন্ট আসপেক্ট অফ ডেভেলপমেন্ট। আমরা এর আগের ক্লাসে কিন্তু বিকাশের বিভিন্ন আসপেক্ট গুলো পড়েছি, বা বিকাশের বিভিন্ন টাইপ গুলো পড়েছি। কি কি টাইপ পড়েছি? আমরা পড়েছি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট। বিকাশের এগুলো আমরা অনেকগুলো টাইপ পড়েছি, বা অনেকগুলো আসপেক্ট বা ক্ষেত্র পড়েছি। তো বিকাশের যে এই বিভিন্ন আসপেক্ট বা ক্ষেত্রগুলো রয়েছে, এগুলো কিন্তু একটা অপরটার সাথে কিন্তু সম্পর্ক রয়েছে, বা ইন্টার রিলেটেড। একটা বিকাশের একটি অ্যাসপেক্ট আরেকটি অ্যাসপেক্টের সাথে কিন্তু ইন্টার রিলেশন রয়েছে। একটা অ্যাসপেক্ট আরেকটা অ্যাসপেক্টকে কিন্তু প্রভাবিত করে। কারো যদি ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু তার মেন্টাল ডেভেলপমেন্টে পড়ে। আবার কারো যদি মেন্টাল ডেভেলপমেন্ট ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু তোমার তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্টের উপর পড়ে। ধরো একজন মানুষ, সুস্থ সবল মানুষ একজন ছিল, কোনো কারণে অ্যাক্সিডেন্টে তার একটা পা নষ্ট হয়ে গেছে, সে হাঁটতে চলতে পারে না, সারাদিন বাড়িতে থাকে। তো এখানে তার ক্ষতি কি হয়েছে? এখানে তার ক্ষতি হয়েছে, আমরা বলতে পারি তার ফিজিক্যাল অ্যাসপেক্ট ক্ষতি হয়েছে, তার একটা পা নেই বর্তমানে অ্যাক্সিডেন্টের জন্য। কিন্তু শুধু কি তার ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষতি হচ্ছে, বা শুধু কি তার ফিজিক্যাল অ্যাসপেক্টের কথা ক্ষতি হচ্ছে? একদম না। বাড়িতে থাকতে থাকতে তার মধ্যে কিন্তু ইমোশনাল যে অ্যাসপেক্ট তার রয়েছে, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, বা সমাজের সকলের সাথে সে আর সেইভাবে মানিয়ে চলতে পারবে না। সেক্ষেত্রে তার কিন্তু সোশ্যাল অ্যাসপেক্ট বা সোশ্যাল ডেভেলপমেন্টও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই বলা যায় বিকাশের প্রত্যেকটি ক্ষেত্র একে অপরের ওপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, তাহলে 4 নম্বর পয়েন্টটি আমরা জানলাম। এরপর আমরা 5 নম্বর পয়েন্টটি আলোচনা করব, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি বলতে বোঝায় বংশগতি, এবং এনভায়রনমেন্ট বলতে বোঝায় হচ্ছে আমাদের পরিবেশ। একজন শিশুর বা একজন ব্যক্তির বিকাশে হেরিডিটি বা বংশগতি, এনভায়রনমেন্ট বা পরিবেশ দুটোরই কিন্তু সমান গুরুত্ব আছে। কিছু কিছু মনোবিদ বলেছে না, শিশুর বিকাশে পরিবেশের বেশি গুরুত্ব, আবার কিছু মনোবিদ বলেছে না, শিশুর বিকাশে বংশগতির বেশি গুরুত্ব। কিন্তু বলা যায় যে শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশ দুটোই সমানভাবে প্রভাব বিস্তার করে। একজন শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে তার বংশগতি ভালো হওয়া প্রয়োজন, এবং তাকে যেই পরিবেশে লালন পালন করা হচ্ছে বা বড় করা হচ্ছে, সেই পরিবেশটিও কিন্তু উন্নত মানের বা সুপরিবেশ হওয়া উচিত। তাহলে একজন শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ছবিটা একটা বাচ্চার, হেরিডিটি এবং পরিবেশ দুটোরই কিন্তু সমান গুরুত্ব রয়েছে সেই বাচ্চাটির বা পৃথিবীর যে কোনো বাচ্চার বা যে কোনো ব্যক্তির ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এরপর আমরা 6 নম্বর পয়েন্টটি আলোচনা করব, সাধারণ থেকে বিশেষের নীতি বা প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক ডেভেলপমেন্ট। বিকাশ কিন্তু সাধারণ থেকে বিশেষের দিকে হয়। ঠিক আছে, বিকাশের এটা একটা ক্রম, যে বিকাশ প্রক্রিয়াটি সাধারণ থেকে বিশেষের দিকে হয়। আগে আমাদের ধরো একটা ছোট বাচ্চা আছে, তাকে যদি, খুব ছোট বাচ্চা, তাকে যদি তুমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করো, তাহলে দেখতে পারবে সেই বাচ্চাটি যখন মুভমেন্ট করছে, তখন তার গোটা শরীরটি একবারে মুভমেন্ট হচ্ছে। পারফেক্টলি তার একটা হাত বা একটা পা মুভমেন্ট করছে না। যখন সে মুভমেন্ট করছে, তার গোটা শরীরটি করছে। গোটা শরীরটিকে এখানে আমরা জেনারেল ধরতে পারি। সেই গোটা শরীর থেকে তার হাতে কন্ট্রোল আসে, সেই হাতের কন্ট্রোলের থেকে তার আঙুলের দিকে কন্ট্রোল আসে। তাহলে এখানে জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শিশু প্রথমে পুরো হাত দিয়ে ধরার চেষ্টা করে, তারপর হচ্ছে পুরো হাত দিয়ে তোলার চেষ্টা করে, তারপর আঙ্গুলের ব্যবহার করে, তারপরে আঙ্গুলের নিয়ন্ত্রণের ব্যবহার করে, তারপর ছোট জিনিস আঙ্গুল দিয়ে ধরছে। তাহলে এখানে কি, হাত থেকে আঙ্গুলের দিকে যাচ্ছে। তাহলে এখানে সাধারণ থেকে বিশেষের দিকে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা আঙ্গুল বিশেষ। ঠিক আছে,
তাহলে আগে কিন্তু আমাদের সাধারণ বা সার্বিক বিকাশ হচ্ছে এবং ধীরে ধীরে প্রত্যেকটি অঙ্গের বিকাশ হচ্ছে, বা যেটাকে আমরা বলতে পারি বিশেষ। তাহলে এখানে বলতে পারছি যে আমাদের বিকাশ প্রক্রিয়াটি সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। বিকাশ সাধারণত সামগ্রিক কাজ থেকে বিশেষ বা সূক্ষ্ম কাজের দিকে অগ্রসর হয়। যেমন এখানে উদাহরণে বলেছে, শিশু প্রথমে পুরো হাত ব্যবহার করে, পরে আঙ্গুল ব্যবহার করে ছোট জিনিস ধরতে শেখে। তাহলে প্রথমে পুরো হাতের উপর কন্ট্রোল আছে, তারপর আঙ্গুলের উপর কন্ট্রোল যাচ্ছে। তাহলে সামগ্রিক থেকে বিশেষের দিকে আমাদের বিকাশ প্রক্রিয়াটি কিন্তু অগ্রসর হয়। এরপর আমরা 7 নম্বর পয়েন্টে আলোচনা করব, সরল থেকে জটিল বা প্রিন্সিপাল অফ সিম্পল টু কমপ্লেক্স ডেভেলপমেন্ট। আমাদের বিকাশ প্রক্রিয়াটি কিন্তু সহজ থেকে জটিলের দিকে যায়। দেখবে আমরা কিন্তু শুরুতে সহজ বিষয়গুলো শিখি, তারপর আমরা কঠিন বিষয়গুলো শিখি। আমরা প্রথমে ধ্বনি শিখেছি, তারপর বর্ণ শিখেছি, তারপর শব্দ শিখেছি, তারপর আমরা অনেকগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে আমরা বাক্য রচনা করতে শিখেছি, তারপর অনেকগুলো বাক্যকে পাশাপাশি বসিয়ে আমরা কোনো একটা প্রবন্ধ লিখতে শিখেছি। তাহলে কি সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছে। তোমরা যে কোনো বই দেখবে, ক্লাস 1 এর, 2 এর, 3 এর, 4 এর, যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের বই দেখবে, দেখবে বইয়ের প্রথম দিকের চ্যাপ্টারগুলোতে সহজ বিষয়গুলো রয়েছে, তারপর ধীরে ধীরে কিন্তু কঠিন বিষয়ের দিকে কিন্তু অগ্রসর হয়। তাহলে আমাদের এই বিকাশের নীতির ক্ষেত্রে আমরা বলতে পারি সহজ থেকে জটিলের দিকে কিন্তু বিকাশ প্রক্রিয়াটি অগ্রসর হয়। এরপর আমরা 8 নম্বর পয়েন্টটি পড়বো, সেটা হচ্ছে পরিপক্কতা ও শিক্ষার প্রভাব। পরিপক্কতা অর্থাৎ হচ্ছে পরিণমন, অর্থাৎ প্রিন্সিপাল অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। ম্যাচুরেশন বলতে বোঝায় পরিপক্কতা বা পরিণমন, এবং লার্নিং বলতে বোঝায় শিক্ষা। পরিণমন বা ম্যাচুরেশন বিষয়টি পরবর্তী ক্লাসে আমরা ডিটেইলে আলোচনা করব। তার তবু একটু জেনে নাও, পরিণমন হচ্ছে আমাদের যে আমাদের জেনেটিক চেঞ্জকে বোঝায়। ঠিক আছে, আমাদের দৈহিক বা বায়োলজিক্যাল স্বতঃস্ফূর্ত যে পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে পরিণমন। পরিণমনে কিন্তু শিক্ষার কোনো প্রভাব নেই, এটা স্বাভাবিকভাবে হয়, স্বতঃস্ফূর্তভাবে হয়। অন্যদিকে লার্নিং কি? লার্নিং হচ্ছে আমাদের এমন এক ধরনের প্রক্রিয়া যার দ্বারা আমরা জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করি, এবং তার দ্বারা আমাদের কিন্তু আচরণের পরিবর্তন হয়। একজন শিশুর সার্বিক বিকাশে বা সামগ্রিক বিকাশে বা পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে ম্যাচুরেশন বা পরিণমন এবং লার্নিং বা শিক্ষা দুটি বিষয় কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। আমাদের পরিণমনের দ্বারা যেমন আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি বা আমাদের বিভিন্ন অর্গানগুলো যেমন স্বাভাবিকভাবে বিকশিত হচ্ছে বা স্বাভাবিকভাবে সেগুলো শক্তি সামর্থ্য অর্জন করছে, অন্যদিকে কিন্তু আমাদের যে শিক্ষার দ্বারা কিন্তু আমাদের জ্ঞান বা অভিজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে। এই দুটোর পারফেক্ট কম্বিনেশনের দ্বারাই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট প্রক্রিয়াটি কিন্তু সঠিকভাবে সংগঠিত হবে। এরপরের যে পয়েন্টটি আমরা পড়বো সেটি হচ্ছে প্রাথমিক বিকাশের গুরুত্ব বা প্রিন্সিপাল অফ সিগনিফিকেন্স অফ আর্লি ডেভেলপমেন্ট। আমাদের শুরুর দিকের বিকাশ অর্থাৎ আর্লি ডেভেলপমেন্ট কি? জীবনের প্রথম পর্যায়গুলোর বিকাশ, অর্থাৎ ওই যে তোমার ধরো ইনফ্যান্সি স্টেজে বা প্রি ন্যাটাল স্টেজে বা আর্লি চাইল্ডহুড লেভেলে, এটা কি জীবনের আমাদের প্রাথমিক পর্যায় বা শুরুর দিকের পর্যায়। এই সময়ে শিশুদের যে বিকাশ হয় বা তাদের জীবনে যে সমস্ত ঘটনা ঘটে, তার প্রভাব কিন্তু তার পরবর্তী জীবনের ক্ষেত্রেও কিন্তু থাকছে। আমরা ছোটবেলায় কোনো শিশুকে দেখে কিন্তু প্রেডিক্ট করে অনেকে যে এই ছেলেটি বড় হয়ে ভালো পড়াশোনায় হবে, বা এই ছেলেটি ছোটবেলায় বড় হয়ে ভালো খেলোয়াড় হবে। এটা কিন্তু প্রেডিক্ট করা যায়, কারণ প্রাথমিক বিকাশটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা কি ওই যখন বাড়ি বানাই, যে কোনো বাড়ি বানায় বলে না, বাড়ির ফাউন্ডেশনটা খুব ভালো হতে হবে, বেসটা খুব ভালো ভালো হতে হবে, তার মাটির নিচের কাজটা। পরবর্তীতে যত খুশি ছাদ দেওয়া যাবে, সেটা কোনো ব্যাপার না। যদি ফাউন্ডেশন ঠিক থাকে তাহলে কিন্তু পরবর্তী যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বানাবে, সেই কাজগুলোও ভালো হবে। সেই রকমই বলা যায় বিকাশের ক্ষেত্রে শিশুদের আর্লি ডেভেলপমেন্টটি বা প্রাথমিক পর্যায়ে বা শুরুর দিকের পর্যায়গুলো যেগুলো রয়েছে, সেই সময় যে শিশুদের বিকাশ হচ্ছে, সেই বিকাশটিগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেগুলোর প্রভাব পরবর্তী জীবনে কিন্তু শিশুর মধ্যে থাকে। তাই প্রাথমিক পর্যায়ে শিশু যদি কোনো নেগেটিভ কিছু যদি শিশুর মধ্যে নেগেটিভ কোনো বিষয় যদি শিশুকে প্রভাবিত করে, তাহলে তার ইম্প্যাক্ট কিন্তু পরবর্তী জীবনে কিন্তু খুব একটা ভালো হয় না। এরপর লাস্ট যে পয়েন্টটি রয়েছে যেটি আমি আলোচনা করব, সেটি হচ্ছে দিকগত বিকাশের নীতি বা প্রিন্সিপাল অফ ডাইরেকশনাল ডেভেলপমেন্ট। বিকাশের নির্দিষ্ট দিক আছে। বিকাশের বিকাশের দুটি দিকের কথা আমরা পড়ি, একটা হচ্ছে সেফেলোকর্ডাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। সেফেলোকর্ডাল বলতে কি বোঝায়? সেফেলোকর্ডাল বলতে বোঝায় বিকাশের সেই দিক যেটা বলে যে বিকাশ প্রক্রিয়াটি হয় মাথা থেকে পায়ের দিকে, অর্থাৎ হেড টু টো।
ঠিক আছে? বিকাশ প্রক্রিয়াটি সংঘটিত হয় মাথা থেকে পায়ের দিকে, হেড টু টো। এটা কে বলছে? এটা বলছে প্রক্সিমোডিস্টাল নীতি এবং সেফেলোকর্ডাল নীতি। প্রক্সিমোডিস্টাল নীতি কি বলছে? প্রক্সিমোডিস্টাল নীতি বলছে বিকাশ প্রক্রিয়াটি সংঘটিত হয় বডির সেন্টার পার্ট থেকে আদার্স পার্টের দিকে বা কেন্দ্র থেকে বাইরের দিকে। এই দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে যে প্রক্সিমোডিস্টাল বলতে কি বোঝায়? প্রক্সিমোডিস্টাল বলতে বোঝায় কেন্দ্র থেকে বাইরের দিকে, অর্থাৎ আমাদের বিকাশ প্রক্রিয়াটি আমাদের দেহের সেন্টার পার্ট থেকে শুরু হয় এবং ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবং সেফেলোকর্ডাল কি বলছে? বিকাশ প্রক্রিয়াটি আমাদের মাথা থেকে শুরু হচ্ছে এবং পায়ের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এখানে আমরা কিন্তু বিকাশ প্রক্রিয়ার 10টি নীতি আলোচনা করলাম। প্রত্যেকটি নীতি পড়তে হবে এবং আমাদের আরেকটি বিষয় জানতে হবে, যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে বিকাশ প্রক্রিয়াটি কিন্তু তোমার স্পাইরাল, লিনিয়ার না। এটাও অনেক সময় প্রশ্নে আসে যে বিকাশ প্রক্রিয়াটি স্পাইরাল, ঠিক আছে, লিনিয়ার নয়। ঠিক আছে, আমরা তাহলে এখানে বিকাশের 10টি নীতি পড়লাম। এই 10টি নীতির থেকে কিন্তু ভেতর থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে। অনেক সময় এই ধরনের কোশ্চেন আসে যে একটা কোশ্চেন দিয়ে দিল, বললো যে নিচের কোনটি বিকাশের নীতি নয়। এই 10টা বা 11টার থেকে একটা দেবে, একটা অন্য কিছু দেবে, বা একটা ওইটা খুব দেয়, ওই যে যেটা আমি বললাম যে বিকাশ প্রক্রিয়াটি হলো সাধারণ থেকে বিশেষের দিকে, অপশন এটা উল্টে দেয়, বলে বিশেষ থেকে সাধারণের দিকে। কখনোই না। তো আমাদের এই বিকাশের যে 10টি নীতি আছে এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ প্রতি বছর টেটে কিন্তু বিকাশের এই নীতি থেকে কিন্তু একটা বা দুটা কোশ্চেন কিন্তু অবশ্যই অবশ্যই থাকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।